আশিসের মেসেজ পড়ে তার পরিবারের বাকি সবার পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারা বিশ্বাস করতে পারছিল না যে আশিস এরকম একটা পদক্ষেপ নিতে পারে। হিমাদেবী কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছিলেন। তার সবথেকে বড় চিন্তা ছিল যে সমাজে তাদের অনেক বদনামি হবে এবং সংযুক্তার মতো একটি সরল মেয়ের বাকি জীবনটা কষ্টকর হয়ে উঠবে। কিছুক্ষণ পর হেমাদেবীর বড় ননদ রেখাদেবী সেখানে আসেন। তিনি রমাকান্তবাবুর বড় দিদি ছিলেন। বাড়ির বেশিরভাগ সমস্যায় তিনি কোনো না কোনো সমাধান দিতেন। সবাই তাকে খুব সম্মান করে চলত। সবকিছু শুনে তিনি বলেন, তুমি চিন্তা করো না হেমা, এই সমস্যার একটা সমাধান আছে। তোমরা যদি আমার কথা মতো চলো, দেখবে সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছো। দিদি, আপনি এবার কিছু একটা উপায় বার করুন। ওর বাবা তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে, আমিও কিছু বুঝতে পারছি না। এক্ষুনি তুমি মেয়ের বাড়িতে ফোন করো আর তাদেরকে সব কথা বলো। এ আপনি কি বলছেন দিদি? তারা এসব শুনলে তো আরো বেশি সমস্যা হবে। সমস্যা থেকে পালিয়ে গেলে কি আর সমস্যার সমাধান পাওয়া যাবে? আমি যা যা বলছি তুমি তাই তাই করো। ওদের ফোন করো আর সব কথা খুলে বলো। তোমার কথা হলে তুমি ফোনটা আমাকে দেবে, বাকি কথা আমি বলবো। রেখাদেবীর কথা অনুযায়ী হেমাদেবী সংযুক্তার বাড়িতে ফোন করেন এবং তার বাবা অবিনাশবাবু যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছিলেন না। এবার কি হবে? আমার মেয়ে তো পুরো সমাজে লজ্জিত হবে। কে ওকে আর বিয়ে করবে? এমন সময় রেখাদেবী ফোন নিয়ে বলেন, আপনি একদম চিন্তা করবেন না অবিনাশবাবু। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনার মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ করে নিয়ে আসবো। কথার মান আমরা রাখবো। আমরা আমাদের ছোট ছেলে সমাপনের জন্য আপনার মেয়েকে চাইছি। আপনার মেয়ের বিয়ে হবে, আর আজকেই হবে। এভাবেই তিনি সমাপনের সঙ্গে সংযুক্তার বিয়ের কথা বলেন। এই প্রস্তাবে অবিনাশবাবু রাজি ছিলেন না, কারণ সমাপন এখনো তার পড়াশোনা শেষ করে উঠতে পারেননি। এরকম একটি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবার কথা তিনি ভাবেননি। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে তার এসব ভাবার সময়ই ছিল না। ফোন রাখার পর তিনি সবাইকে সেসব কথা জানান। সবকিছু শুনে সংযুক্তা কাঁদতে কাঁদতে বলে, না, এ হতে পারে না। আশিস আমাকে এভাবে ঠকাতে পারে না। ও তো আমার সঙ্গে রোজ কথা বলতো। ওর মনে যদি এসব ছিল তাহলে ও আমাকে আগে বলেনি কেন? আমি সমাপনকে বিয়ে করতে পারবো না। আমি কখনোই ওকে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। অপয়া, অপয়া, আমি বলতাম না এই মেয়ে একেবারে অপয়া। ওরা আমার কথা না শুনে খুব বড় ভুল করেছিস। আমি অনেকবার বলেছিলাম যে পরিবারে একটা ছেলে আসা উচিত। তোরা তো আমার কথা শুনলি না। একমাত্র মেয়ে করে একে মানুষ করলি। এখন দেখ পরিণতি কি হচ্ছে, দেখ। মাধবী দেবীর কথায় সংযুক্তার মা হরিমতি দেবী কেঁদে বলেন, আপনি এখন এইসব কথা কেন বলছেন? আপনি দেখছেন না মেয়েটা কিভাবে কষ্ট পাচ্ছে। আপনি দয়া করে এখন এইসব কথা বলবেন না, চুপ করুন। কার কার মুখ বন্ধ করবে তুমি বৌমা? আমার মুখ বন্ধ করলেও এ কলঙ্ক তো আর মেটাতে পারবে না। যাও যাও, যা ভাগ্যে আছে তাই করো। আশিসের ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে এই আপদকে বিদায় করো। বাড়ি থেকে একটা পাপ মুক্ত হবে। এরপর সবাই মিলে সংযুক্তাকে বোঝাতে থাকে। সংযুক্তা মনে এতটাই আঘাত পেয়েছিল যে সে ঠিক ভুল কিছুই বুঝতে পারছিল না। তাই তার বাবা মার কথা অনুযায়ী সে এই বিয়েতে মত দেয়। কিছুক্ষণ পর বরের পোশাক পরে সমাপন সংযুক্তাকে বিয়ে করতে আসে। দুজনেই পাথরের মূর্তির মতো একে অপরকে বিয়ে করে। বিয়ের পর তাদের বিদায় হয়। বাড়িতে এসে সমাপন মাথা নিচু করে ডাইনিং রুমে বসেছিল। রেখাদেবী তাকে বোঝান, বাবা, এভাবে এখানে চুপচাপ বসে থাকলে কি হবে? আমরা যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। তুই আর এভাবে মন খারাপ করিস না বাবা। যা, তোর ঘরে যা। ওখানে সংযুক্তা একা বসে আছে, ওর সাথে গিয়ে বরং কিছু কথা বল। পিসি, এসব কি হয়ে গেল? তুমি আর বাবা যদি ওভাবে জোর না করতে তাহলে আমি সংযুক্তাকে বিয়েই করতাম না। আমি জানি সংযুক্তা দাদাকে কতটা ভালোবাসে। ও দাদাকে নিয়ে কত স্বপ্ন দেখে। আমি কখনোই দাদার জায়গা নিতে পারবো না। আমার একটা কথা বিশ্বাস কর বাবা, আমরা যেটা ভাবি আর উপরওয়ালা আমাদের জন্য যেটা চিন্তা করে তা কিন্তু সম্পূর্ণ আলাদা। সবকিছু আমাদের আগে থেকেই ঠিক হয়ে থাকে, শুধু আমরাই বুঝতে পারি না। না না, আমি এটা কিভাবে মেনে নেব? আমি কিছু বুঝতেই পারছি না। আমার খুব খারাপ লাগছে। অপেক্ষা কর বাবা, একদিন আসবে যখন তোর মনে হবে যে তোর জীবনে সব থেকে ভালো ঘটনা এটাই ছিল। তখন তুই আমার কথার মর্ম বুঝতে পারবি। এখন তুই যা, বৌমার সঙ্গে কিছু সময় কাটা। পিসিমার কথা শুনে শেষ পর্যন্ত সমাপন তার রুমে যায়। সেখানে সংযুক্তা বিছানার উপরে জড়ো হয়ে বসেছিল। সে সংযুক্তাকে বলে, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি এখানে সোফায় শুয়ে পড়ছি।
ঠিক আছে। এরপর তাদের মধ্যে আর কোনো কথা হয় না। সারা রাত তারা দুজনে চোখের পাতা এক করতে পারে না, কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা গভীর ঘুমে রয়েছে। পরের দিন সকালবেলা সমাপনের জেঠিমা বেলা দেবী চিৎকার করে সংযুক্তাকে ডাকেন এবং বলেন, বৌমা, ও নতুন বৌমা, কটা বাজে দেখেছো? 7টা বেজে গেল, এখনো তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ? এ বাবা, এত বেলা হয়ে গেল, কেউ আমাকে তুললেও না। এবার কি হবে? সবাই কি ভাবছে কে জানে। ডোন্ট ওয়ারি, তুমি ধীরে চিস্তে রেডি হয়ে নিচে আসো। আর শোনো, আমরা এখানে জয়েন্ট ফ্যামিলি থাকি। এখানে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু ওসব কথায় মাইন্ড করবে না। আমি এখন দোকানে যাচ্ছি, তোমার যদি কিছু দরকার পড়ে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। সংযুক্তা মাথা নেড়ে দেয়। এরপর সে তৈরি হয়ে নিচে নেমে আসে। এসে দেখে সোফায় তার শাশুড়ি, জেঠি শাশুড়ি ও স্বামী স্ত্রী দুজনেই বসে আছে। সে এদেরকে চিনতে পারছিল না। তখনই অহনা নামে একটি মেয়ে বলে, বাহ মা, তুমি তো আমার বিয়ের পর আমাকে 4টের সময় তুলে দিতে, আর এখন নতুন বৌমা আসতে নিয়মটা পাল্টে গেল। ও 8টের সময় উঠে নিচে নেমে আসছে। সংযুক্তা এদেরকে চিনত না, তাই সে অবাক হয়ে তাদের কথা শোনে। তখন বেলাদেবী বলেন, এরা হচ্ছে তোমার বড় যা আর বড় ভাসুর। আমার ছেলে রমেন আর তার স্ত্রী অহনা। ওটা তোমার বিয়ের সময় ছিল না, আসলে ওরা তখন ইউরোপে ট্রিপে ছিল, আজ ভোরেই ফিরেছে। ও আচ্ছা। মহারানী, তুমি যখন এত দেরিতেই উঠে এলে, তাহলে এবার তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে আমাদের জন্য ব্রেকফাস্টটা তৈরি করো। এতদিন আমি সব করেছি, এবার সব তোমার পালা। আমার বৌমা নতুন এই বাড়িতে এসেছে, ও কি করে জানবে যে সবাই কি ধরনের খাবার দাবার পছন্দ করে? তুমিও যাও অহনা, ওকে একটু সাহায্য করো। কি, আপনার মাথা খারাপ? আমি এখন খুব টায়ার্ড, আমি কোথাও যেতে পারবো না। তাছাড়া আজ থেকে আমি আর কোনো কাজই করব না। আমি অনেক করেছি এই সংসারের জন্য, এবার নতুন বউ করুক। আর শুনুন, আপনার যদি এতই খারাপ লাগে, তাহলে আপনি আপনার বৌমাকে সাহায্য করুন না। আপনার তো হাত পা এখন সবই ভালোই চলছে। আমার বৌমা তো একেবারে ঠিক কথাই বলেছে, আজ থেকে আর ও আর কোনো কাজই করবে না। এবার থেকে তোমার নতুন বউ এই সংসার সামলাবে। এরপর তিনি সংযুক্তার দিকে তাকিয়ে কঠিন গলায় বলেন, শোনো বৌমা, সমস্ত রান্নাবান্না হয়ে গেলে ভালো করে নতুন কাপড় পরে নিচে নেমে আসবে। আজকে অনেকজন তোমাকে দেখতে আসবে, আর তারা যদি কিছু বলেও দেয় কোনো উত্তর করবে না। ঠিক আছে জেঠিমা। এরপর হেমাদেবী সংযুক্তাকে ছাদে নিয়ে গিয়ে বলেন, বৌমা, তুমি ওদের কথায় কিছু মনে করো না। এই বাড়িতে তোমার জেঠু শ্বশুর আর তার স্ত্রী ছেলে বউয়ের কথা একটু বেশি চলে। ওরা আমাকে সারা জীবন এভাবেই নিচু দেখিয়ে গেছে, এখনো সেটাই করার চেষ্টা করছে। আমার সঙ্গে কেউ ছিল না, তাই আমি সবকিছু সহ্য করেছি, কিন্তু তুমি সহ্য করবে না, কারণ তোমার সঙ্গে এখন আমি আছি। আপনি কিছু চিন্তা করবেন না মা। আচ্ছা মা, আপনার বড় ছেলের কোনো খবর পেয়েছেন? কোথায় আছে, কি করছে? খবর? ও আমাদেরকে ফোন করে। ওর যত খবর তা তো ওর বড় জেঠিমার অহনা জানে। ও শুধু ওদের সঙ্গেই কথা বলে। কি? কিন্তু উনি ওদের সঙ্গে কেন কথা বলেন? আপনি তো ওনার মা। কিছুদিন যাক, তুমি সব কিছু বুঝতে পারবে। এখন শোনো, রেডি হয়ে নিচে নেমে এসো, লোকজন এসে পড়েছে। এই বলে হেমাদেবী সেখান থেকে চলে যায়। সংযুক্তাও নিচে নেমে আসে। বন্ধুরা, এরপর কি হবে? সংযুক্তা কি নতুন বাড়িতে মানিয়ে নিতে পারবে? আশিস কেনই বা তার জেঠিমাদেরকে তার মায়ের থেকেও বেশি গুরুত্ব দিত? এই সব কিছু জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশটা অবশ্যই দেখুন। আর আমাদের এই গল্পের সিরিজ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। আপনাদের সাপোর্ট পেলে আমরা এরকম নিত্য নতুন গল্প আরও আপনাদের কাছে পরিবেশন করব। ধন্যবাদ। এটা ছিল শ্যামচক গ্রামের দুই বান্ধবী কণিকা ও আরোহীর ঘটনা, যারা কিনা ছোট থেকেই দুই বোনের মতো ঘোরাবেড়া করে আসছিল, যেখানে তারা নিজেদেরকে সমান বলেই মনে করে আসছিল। এমনই একদিন কণিকা দেবব্রত বাবুকে বলে, বাবা, ও বাবা, বাবা, আমার তো স্কুল শেষ হয়ে গেল, এবার আমায় কলেজে ভর্তি করবে তো? মানে আমার বন্ধু আরোহী কলেজে ভর্তি হয়ে গিয়েছে। হ্যাঁ, মন তো অনেক কিছুই যায়, কিন্তু আমাদের এই অল্প উপার্জন, তাতে করে এখন তোকে বা কিভাবেই বা পড়াশোনার খরচ জোগাবো? কি হলো বাবা, তুমি কিছু বলছো না কেন? আমায় কবে কলেজে ভর্তি করতে নিয়ে যাবে বলো না। হ্যাঁ রে মা, নিয়ে যা, আর তুই চিন্তা করিস না, আমি কালই তোকে কলেজে ভর্তি করতে নিয়ে যাব। দেবব্রত বাবু এভাবে বললে তখন কণিকা খুশি হয়ে যায় ও সে সেখান থেকে চলে যায়। কিন্তু দেবব্রত বাবু ও পার্বতী দেবী একজন কৃষক ছিলেন এবং তাদের অতি কষ্টের মধ্যে দিয়েই সংসার অতিবাহিত করতে হতো।
এরই মধ্যে তারা কণিকার পড়াশোনার খরচ চালিয়ে আসছিল। অপরদিকে আরোহী তার বাবা কুণালবাবুর সঙ্গে ওই গ্রামেই বাস করত, যেখানে কুণালবাবু ছিলেন ওই গ্রামের বিখ্যাত জমিদার। দুই বন্ধুর জীবন সম্পূর্ণ আলাদা ছিল, কারণ কণিকা ছিল দারিদ্র বাড়ির মেয়ে আর অপরদিকে আরোহী ছিল ধনী আভিজাত্য বাড়ির মেয়ে। কিন্তু তবুও তাদের বন্ধুত্বে কোনো ভেদাভেদ ছিল না, তারা একে অপরের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাই শেষে দেবব্রত বাবুও তাকে কলেজে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। এদিকে কণিকা পড়াশোনায় খুবই মেধাবী ছাত্র ছিল, তাই সে তার কলেজের স্কলারশিপেই পড়াশোনার খরচ চালাতো। এমনই একদিন, আরে কণিকা, কলেজের ফাংশনটা দারুণ ছিল বল, একেবারে মন খুশি হয়ে গেল। কি আয়োজনটা নাই করেছিল, স্মরণীয় একটা দিন গেল। হ্যাঁ ঠিকই বলেছিস। এই তোর মনটা এরকম কেন লাগছে রে? কিছু হয়েছে নাকি? মানে ফাংশনে কেউ তোকে প্রপোজ করলো নাকি? আরে দূর, আমি অন্য কিছু ভাবছি। আমি ভাবছি কলেজ শেষ হয়ে গেল, এটাই তো একটা মাত্র জায়গা ছিল যেখানে আমরা দুই বন্ধু মিলে মনের কথা বলা, হাসি ঠাট্টা করতাম। আজ কলেজ শেষ হলো, এমন একদিন দিন আসবে যেদিন হয়তো আমাদের দুজনের বন্ধুত্ব শেষ হয়ে যাবে, কারণ বিয়ের পর কার জীবনে কি হয় সেটা কেউই বলতে পারে না। কণিকা এভাবে বললে আরোহীর চোখে জল চলে আসে। এরপর সে চোখে জল নিয়ে বলে, আরে দূর পাগলি, তুই এমন করছিস যেন আজই আমাদের বিয়ে হয়ে যাচ্ছে। তুই চিন্তা করিস না, ঈশ্বর চাইলে আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। এই এই চল না, আমাদের বাড়ি চল না, আমরা বাড়ি গিয়ে অনেক গল্প করব। হ্যাঁ ঠিক আছে চল, ওটাই বরং ভালো হবে। এই বলে আরোহী কণিকাকে নিয়ে তাদের বাড়ি চলে যায়। এরপর বিকাল গড়িয়ে রাত হয়ে যায়, তাদের গল্প আর শেষ হয় না। এরপর কণিকা বলে, এই আরোহী, অনেক রাত হলো, বাবা মা হয়তো চিন্তা করবেন, এখন আমি আসছি রে। এই তুই দাঁড়া, তোকে একা যেতে হবে না, রামু কাকা তোকে গাড়ি করে ছেড়ে দিয়ে আসবে। এরপর আরোহীর ড্রাইভার রামু সিং কণিকাকে তাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসে। তখন কণিকার মা বাইরেই দাঁড়িয়েছিল। হ্যাঁ রে কণিকা, কত পড়াশোনা করছিলিস যে কলেজ থেকে আসতে এত রাত হয়ে গেল? আর আজ তো তোদের কলেজে ফাংশন ছিল, তাই না? হ্যাঁ মা, আমি কলেজ ফাংশন শেষ করে আরোহীদের বাড়ি গিয়েছিলাম, তাই ফিরতে একটু দেরি হয়ে গেল। দেখ মা কণিকা, তুই আর বাচ্চা মেয়ে নেই, এসব বন্ধু টন্ধু এখন আর তোকে মানায় না। আর আরোহী বড়লোক বাড়ির মেয়ে, জমিদারের মেয়ে, আরোহীকে দু এক কথা বলা আর কারোরই সাহস হবে না, কিন্তু তোর মতো দারিদ্রকে কথা শোনাতে কেউ ছাড়বে না। ওহ কণিকার মা, তুমি শুধু শুধু আমাদের মেয়েটাকে বকছো। এখন আরোহী দিদিমণির মন খুবই ভালো, আর ওদের বন্ধুত্বের নাম সকলেই করে, তাই তুমি এভাবে আমাদের মেয়েটাকে বলো না। দেখো কণিকার বাবা, আমরা দারিদ্র, আমাদের মেয়েকে কেউ বদনাম করলে শেষে আমাদেরই পস্তাতে হবে। এরকম রাত বিরেতে মেয়ের বাইরে না থাকাই ভালো। তার বাবা মা যখন এভাবেই কথা বলছিল, তখন কণিকা তার মাকে বলে, আচ্ছা মা, তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি এখন থেকে আর রাত করে কোথাও থেকে ফিরবো না, ঠিক আছে? কণিকা এভাবে বললে তার মা একটু হলেও স্বস্তি পায়। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। কণিকা এখন আগের থেকে কমই আরোহীদের বাড়িতে যাতায়াত করত। এভাবেই সুখ দুঃখের মধ্যে দিয়ে তাদের জীবন কাটছিল। কিন্তু হঠাৎই একদিন গ্রামে বন্যার জল ঢুকে পড়েছিল, যার ফলে কণিকার বাবার সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছিল। ফসল নষ্ট হয়ে যেতে দেখে কণিকার বাবা সে কষ্ট সহ্য করতে না পেরে তখনই প্রাণ হারান। তার বাবার এভাবে চলে যাওয়া কণিকার মা কিছুতেই সহ্য করতে পারে না। দু একদিনের মধ্যেই কণিকার মায়েরও মৃত্যু ঘটে। এভাবেই কণিকা খুবই একা হয়ে পড়ে। এমনই একদিন সে বসে বসে কাঁদছিল, ঠিক তখনই দেখে আরোহী তাদের বাড়িতে এসেছে। এরপর, কাঁদিস না রে বোন, চিন্তা করিস না, আমি আছি, আমি সবকিছু শুনেছি, দেখবি ঈশ্বর সবকিছু ঠিক করে দেবেন। বোন, আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গিয়েছে, এই পৃথিবীতে আমার নিচের বলতে আর কেউই রইল না, এখন আমি বেঁচে থেকে কি করব বলতো? এভাবে বলিস না, আমি আছি, তুই আমার সঙ্গেই থাকবি আজ থেকে। না রে বোন, সেটা বললে হয় না, আমি তোদের উপরে বোঝা হতে চাই না, আমি যেমন হোক করে আমার দিন কাটিয়ে নেব। ঠিক আছে, তোকে আমাদের বাড়িতে যেতে হবে না, আমি বাবাকে বলে তোর একটা কাজের ব্যবস্থা করছি। এই বলে আরোহী সেখান থেকে বাড়ি চলে আসে।
এরপর সে বাড়ি এসে তার বাবাকে সমস্ত ঘটনাই বলে। তখন তার বাবা কুণালবাবু বলেন, আরোহিমা, তুই চিন্তা করিস না, আমাদের যে নতুন ফ্যাক্টরিটা খোলা হচ্ছে না, ওখানে কিছু লোক লাগবে। আমি বরং কণিকাকে ওখানের ম্যানেজার করে দেব, এতে করে ওদের কিছুটা হলেও সমস্যার সমাধান হবে, বুঝেছিস? কুণালবাবুর কথা শুনে আরোহী খুবই খুশি হয়ে যায় এবং সে এই খুশির খবরটা কণিকাকে শোনায়। এতে করে কণিকাও খুবই খুশি হয়ে যায়। কণিকা পড়াশোনায় খুবই ভালো ছিল। এরপর কয়েকদিনের মধ্যেই কণিকার কলেজের রেজাল্ট বের হয় এবং সে কলেজে টপ র্যাঙ্ক করে। এরপর সে দিন রাত পরিশ্রম করে আরোহীর বাবার ফ্যাক্টরি সামলাতে থাকে। এতে করে কণিকার কিছুটা হলেও সমস্যা দূর হয়, যেটা দেখে আরোহীর বাবা কুণালবাবু খুবই গর্ববোধ করেন। এমনই একদিন আরোহী বলে, এই বোন, জানিস তোর বন্ধুর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তুই তো এখন এত ব্যস্ত হয়ে গিয়েছিস যে আমার কোনো খোঁজ খবরই নিচ্ছিস না। বোন, আমাকে ক্ষমা কর, আসলে এই প্রজেক্টটা খুবই বড় প্রজেক্ট, তাই আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। কই দেখি আমাদের জামাইবাবুকে কেমন দেখতে। কণিকা এভাবে বললে সে অলোকের এবং আকাশের ফটো দেখায়। এরপর বলে, এটা তোর জামাইবাবু, এর নাম অলোক, আর এটা ওর ভাই আকাশ। ওরা দুজনেই ডাক্তার। ওদের বাড়ির সকলেই খুব ভালো, জানিস। আমার বিশ্বাস আমি বিয়ে হয়ে গিয়ে ওখানে খুবই সুখে থাকবো। কংগ্রাচুলেশন বোন, আমিও চাই তুই সারা জীবন খুশিতে থাক, কিন্তু আমাকে যেন ভুলে যাস না। এই গরিব বন্ধুকে একটু হলেও মনে রাখিস। কণিকার কথা শুনে আরোহী মনে মনে বলে, তুই চিন্তা করিস না, তোকে আমি আমার সঙ্গেই নিয়ে যাব। কি হলো বোন, তুই মনে মনে হাসছিস কেন? ও আচ্ছা, বুঝেছি, জামাইবাবুর ফটো দেখে লজ্জা পাচ্ছিস, তাই তো? সে তোকে অত জানতে হবে না। এই শোন না, আমরা কবে শপিং শুরু করব? আমার জন্য তো ছুটিই নেই। আমি কাকাবাবুকে বলে কয়েকদিনের ছুটির ব্যবস্থা করছি। আরে দূর দূর, বাবাকে আমি বলে মানিয়ে নিয়েছি। বাবা তো ছুটি ঘোষণা করে দিয়েছে। এখন চল আমরা গিয়ে কেনাকাটা করি। এই বলে আরোহী কণিকাকে নিয়ে শপিং করতে চলে যায় এবং সে তার মন মতো লেহেঙ্গা, জুয়েলারি, জুতো সবকিছুই কিনতে থাকে এবং কণিকার জন্য শপিং করে। এভাবে হাসি মজা করতে করতে দিন কাটতে থাকে এবং দেখতে দেখতে আরোহীর বিয়ের দিন চলে আসে। অলোকবাবু তার সাধ্য মতো ধুমধাম করেই মেয়ের বিয়ে দিচ্ছিল। বিয়ের দিন আয়োজন দেখে এবং আরোহীর নামি দামি পোশাক, জুয়েলারি দেখে সকলেই অনেক প্রশংসা করতে থাকে। এরপর বিয়ে শুরু হয়ে যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল। একদল ডাকাত এসে হাজির হয়। তখন, এই সবাই যেখানে যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক, আর কেউ একেবারে হেলার চেষ্টা করবি না, না তো পেটে গুলি চালিয়ে পিঠ থেকে বের করব, বুঝেছিস? আর আমরা ডাকাত, আমাদের এটা করতে একটুও সময় লাগবে না। এই যে জমিদার বাড়ির মেয়ে, তোর গা থেকে সমস্ত গয়না তাড়াতাড়ি খুলে দে। হ্যাঁ ওস্তাদ, আমি যাচ্ছি, ওকে বললেও খুলে দেবে না, আমি গিয়ে এখন খুলে নিচ্ছি। এই বলে ডাকাতের দল আরোহীর কাছ থেকে নামি দামি গয়না খুলে নিতে যাবে কি ঠিক তখনই আরোহী ডাকাতদেরকে ঠেলে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনই সময়, এই মেয়ে, কোথায় পালিয়ে যাচ্ছিস? দাঁড়া 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 বলছি, না তো এক্ষুনি ফায়ার করে দেব। ডাকাতটি বলার সঙ্গে সঙ্গে তার বন্দুকে গুলি চালিয়ে দেয়। এরপর কণিকা আরোহীর সামনে এসে যায় এবং সেই বন্দুকের গুলি নিজের মধ্যে নিয়ে আরোহীকে বাঁচিয়ে দেয়। এরপর কণিকার রক্তাক্ত দেহ মাটিতে পড়ে যায়। এরই মাঝে কেউ পুলিশকে ফোন করে দিয়েছিল, যার ফলে পুলিশ সঙ্গে সঙ্গে এসে ডাকাতকে ধরে নিয়ে চলে যায়। এরপর কণিকাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর এদিকে আরোহীর বিয়ে সম্পন্ন হয়ে যায়। এভাবেই কিছুক্ষণ সময় কেটে যায়। পরের দিন আরোহী কণিকাকে দেখতে হসপিটালে গেলে, বোন, এটা তুই কি করলি? তুই পাগল নাকি? আমার বদলে নিজে গুলি খেয়ে নিলি। তোর যদি কিছু হয়ে যেত আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। তুই কি ভাবলি তোকে ডাকাতরা গুলি করবে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তোকে আমি আমার নিজের বোনের মতো ভালোবাসি আরোহী, আর তুই আমার জীবনের একমাত্র মূল্যবান জিনিস। আমি সবকিছু হারিয়েছি, তোকে আর আমি হারাতে চাই না। কণিকা এভাবে বললে আরোহীর চোখে জল চলে আসে। তাদেরকে এরকম কথাবার্তা বলতে দেখে আরোহীর বর অলোক সেখানে আসে এবং বলে, কি সালি সাহেব, এখন শরীর কেমন আছে? মানে তুমি সুস্থ তো? কেমন লাগছে এখন তোমার? জামাইবাবু, আগের থেকে অনেকটা বেটার আছি, আর আপনাকে অনেক ধন্যবাদ।
আমার প্রাণ বাঁচানোর জন্য। এই যে ধন্যবাদ আমাকে নয়, দিতে হলে আমার ভাই অশোককে দাও। ও রাত দিন তোমার ট্রিটমেন্ট করে তোমাকে সুস্থ করে তুলেছে। অলোক এভাবে বললে কণিকা অশোকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে অশোকও কণিকার দিক থেকে চোখ ফেরায় না। তাদের দুজনকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে আরোহী কিছুটা হলেও ইঙ্গিত পায়। এরপর বলে, চলো চলো, অনেক দেখাদেখি হয়ে গিয়েছে, এবার বাড়ি চলো। কণিকা, তুই এখন আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবি। কিন্তু আরোহী, না কোনো কিন্তু নয়, চলো এবার রেডি হয়ে নাও। এই বলে আরোহী কণিকাকে নিয়ে নিজেদের বাড়িতে চলে যায়। এরপর আরোহী কণিকার সেবা যত্ন করায় কণিকা কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। এমনই একদিন আরোহী অনেক শপিং করে নিয়ে আসে। তাকে এত শপিং করে আনতে দেখে কণিকা বলে, কিরে বোন, এত কিসের শপিং করে নিয়ে এলি? দুদিন ছাড়াই তুই দেখছি খালি শপিং নিয়ে করছিস। বললে হবে, আমার দেওরের বিয়ে বলে কথা, আমি এখন একমাত্র বৌদি, আমি শপিং করবো না তো কে করবে শুনি? ও আচ্ছা, আকাশে তাহলে বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তা বেশ ভালো। এই বলে অলোক কণিকাকে কণিকার নিজের ফটোই দেখায়, যেটা দেখে কণিকা হতবাক হয়ে যায়। এরপর আরোহী কণিকাকে সমস্ত কিছু খুলে বলে। আসলে অশোক কণিকাকে যেদিন থেকে দেখেছিল সেদিন থেকে ওকে পছন্দ করত। বিয়ের জন্য কণিকাকে প্রস্তাব দিলে কণিকাও রাজি হয়ে যায়। এরপর ধুমধাম করে আরোহী অশোক এবং কণিকার বিয়ে দিয়ে দেয়। এরপর তারা দুই বন্ধু মিলে একই বাড়ির দুই বউ হয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এতে করে তাদের বন্ধুত্ব আরো দৃঢ় হয়।